দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিহাসে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই জায়গাটিতে এই মুহূর্তে ৩০০ ফিটে তৈরি করা হচ্ছে তারেক রহমানকে সম্বর্ধনা দেওয়ার জন্য মঞ্চ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ৩০০ ফিটে সেই সম্বর্ধনা মঞ্চের সামনে। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী সুলতানা, আমার সঙ্গে লাইভে যুক্ত হচ্ছে সহকর্মী জাকারিয়া ইবনে ইউসুফ। জাকারিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছে ৩০০ ফিটে, এখানে তারেক রহমানের জন্য সম্বর্ধনা মঞ্চ তৈরি করা হচ্ছে। এখানে একটা সাজ ড্রপ পড়ে গেছে, আসলে কি দেখছেন এখানে আপনি? মৌসুমী, আপনি জানেন যে তারেক রহমানের জন্য প্রায় দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে, যার কারণে তিনি আসার কথা ২৫ তারিখ সকালে। আজকে ২২ তারিখে ইতোমধ্যে কিন্তু মঞ্চের কাজও সেভাবে সম্পন্ন হয়নি। তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, নিজেরাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এখানে নিরাপত্তা নিশ্চিত করছেন। আমি যদি আপনাদের জানাই যে এই জায়গাটি হচ্ছে মূলত ৩০০ ফিট পূর্বাচলের কিছুটা অংশের দিকে পড়েছে এবং এখান থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত আমরা যেটি দেখছি যে মাইকের ব্যবস্থা করা হচ্ছে পুরো এলাকায়। আমরা এই মুহূর্তে প্রায় ৩ দিন আগেই কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা এখানে আসছেন, বিশেষ করে ছাত্রদল, যুবদলের আমরা একটা বড় সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে নেতার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রতিটি মুহূর্তকে তারা স্লোগানে উদযাপন করছেন এবং এখন এই মুহূর্তে কয়েক শতাধিক মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা আমরা দেখছি সবাই স্লোগানও দিচ্ছেন এখানে। জাকারিয়া, আমরা জানি যে তারেক রহমান ২৫শে ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। ঠিক কিভাবে, কখন, কোন সময় তিনি দেশে ফিরছেন, মানে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে তারেক রহমান দেশে ফেরা বিষয়ে? তারেক রহমান ফিরবেন যে ২৫ ডিসেম্বর এবং ইতোমধ্যেই আমরা যেটি জানতে পেরেছি যে তারেক রহমানের সঙ্গে মোট ৬ জন আসবেন। এর মধ্যে তার কন্যা এবং তার স্ত্রী ছাড়াও তার ব্যক্তিগত সহকারী সহ মোট ৬ জন আসবে এবং ২৪ তারিখ সন্ধ্যায় লন্ডনের থিব্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় আনুমানিক ২৫শে ডিসেম্বর ১১:৪৫ থেকে ৫৫-র মধ্যে তার পৌঁছানোর কথা রয়েছে এবং তারপরেই কিন্তু আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত এখানে ২ ধরনের কথা শোনা যাচ্ছে। একটি শোনা যাচ্ছে যে তিনি সরাসরি এই যে সংবর্ধনা স্থল সেখানে আসবেন, আবার আরেকটি সূত্র বলছে যে তিনি প্রথমে এভার কেয়ারে যাবেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের নেত্রী খালেদা জিয়াকে দেখবেন, দেখার পরে সমাবেশ স্থলে বা সংবর্ধনা স্থলে আসবেন। এমন ২ ধরনের তথ্য কিন্তু জানা যাচ্ছে। হয়তোবা নিরাপত্তার কারণেই কিন্তু সঠিক যে রুট ম্যাপটা সেটি হচ্ছে প্রকাশ করা হচ্ছে না। হয়তোবা ২৫ তারিখ সকালে বা ২৪ তারিখে রাতের দিকে আসলে কোন রুটে তারেক রহমান দেশে ফিরবেন সেটি বলা হবে। এখন পর্যন্ত যেই তথ্য সেটি হচ্ছে যে তারেক রহমান ফিরছেন, এটি সবচেয়ে বড় খবর এবং তার সঙ্গে তার কন্যা এবং তার স্ত্রী থাকবেন এবং তাকে বরণ করতে ইতোমধ্যেই বিএনপির যে একেবারেই কেন্দ্র থেকে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যে প্রাণ চাঞ্চল্য যে আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন নতুনভাবে উজ্জীবিত হচ্ছে বিএনপি এবং পুরো দেশ একটি নির্বাচনমুখী যে মানুষের যাত্রা, সেই যাত্রাটি শুরু হচ্ছে। একদম জাকারিয়া, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং নেতাকর্মীদের যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে সেটি কিন্তু আমরা ৩০০ ফিটে এসে দেখতে পাচ্ছি। আর এই পর্যন্ত তথ্য যেটি, সেটা তারেক রহমান তিনি সরাসরি তার অসুস্থ মাকে দেখতেই এভার কেয়ারে যাবেন, এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পারছি। যেহেতু আপনি বলছিলেন যে তারেক রহমানের আসলে নিরাপত্তা জনিত একটি ইস্যু রয়েছে, সে কারণে হয়তো অনেক কিছু আমরা এখন পর্যন্ত ডিটেলস বা স্পেসিফিকভাবে জানতে পারিনি। সেক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুটি অবশ্যই একটি বড় ব্যাপার। এই বিষয়ে দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কি উদ্যোগ এই পর্যন্ত নেওয়া হয়েছে? মৌসুমী, আপনি জানেন যে নিরাপত্তা ইস্যুটা অনেক বড় ইস্যু ছিল। আপনি জানেন যে তারেক রহমান দেশে ফেরার আগে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু নিরাপত্তার দিকে ইঙ্গিত করেছিলেন এবং তারপরেই কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার প্রধান উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার তার নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেওয়া হয়েছে এবং যেটি বলা হচ্ছে যে সিএসএফ
চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সেটি দেওয়া হবে। পাশাপাশি আপনি জানেন যে খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আজকেও সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। আমরা যতদূর জেনেছি যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে। এখানে পোশাক পরা পুলিশ যেমন থাকবেন, তেমনি গোয়েন্দা সংস্থারা সম্ভবত 24 তারিখের মধ্যেই এয়ারপোর্ট থেকে শুরু করে যেই এলাকাগুলোতে তারেক রহমানের বিচরণ থাকবে সেই এলাকাগুলো 24 তারিখ রাতের মধ্যেই কিন্তু একটা কড়া নিরাপত্তার চাদরে থাকবে, যেটিকে পুলিশ বলছে ইতোমধ্যে আইজিপি কমিশনার, ঢাকার যিনি কমিশনার রয়েছেন তারা বৈঠক করেছেন এবং তারা তারেক রহমানের নিরাপত্তার ব্যাপারে কিন্তু একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যদি এখানে দেখি, এখানেও কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে অনেক নেতাকর্মীরা রয়েছেন এবং এর মধ্য থেকে একেবারেই যারা বিশ্বস্ত তাদের দিয়েও কিন্তু একটি নিরাপত্তা বলয় তৈরি করা হবে। সব মিলিয়ে আমরা যদি বলি যে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা যেমন আলোচনা করছি, দেশের মানুষও কিন্তু এটি জানেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলুন কিংবা অন্তর্বর্তী সরকারও কিন্তু এই তারেক রহমানের নিরাপত্তা ইস্যুটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং গুরুত্ব দিয়ে কিন্তু আমরা দেখছি প্রতি পদে পদে কিন্তু যে নিরাপত্তার যে চাদর সেটি আপনাকে অতিক্রম করে, নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে কিন্তু তারেক রহমানের যে এই যে চলাচল মুভমেন্ট এরিয়া যেগুলো রয়েছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে যে চাইলেই কেউ আসলে তারেক রহমানের কাছাকাছি যেতে পারবেন না। এর জন্য আপনি জানেন যে মিডিয়াও কিন্তু লিমিটেড করে দেওয়া হয়েছে। প্রত্যেক হাউস থেকে 3 জন করে যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে তারেক রহমানের আশেপাশে যাওয়ার যে অ্যাক্সেস সেটি দেওয়া হবে এবং নেতাকর্মীদের মধ্যেও কিন্তু এরকম রয়েছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষই কিন্তু তার আশেপাশে যেতে পারবেন। এর পাশাপাশি প্রায় কয়েক হাজার পুলিশ সদস্য এখানে মোতায়েন থাকবেন তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে। জাকারি, আমরা যেটা জানছিলাম যে তারেক রহমানের বহনকারী যে ফ্লাইটটি রয়েছে যেটি যুক্তরাজ্য থেকে রওনা দিবে, সেখান থেকে 2 জন কেবিন ক্রুকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে কি তথ্য রয়েছে, কেন তাদেরকে প্রত্যাহার করা হয়েছিল? জি, আপনি একদম সঠিক বলেছেন। কেবিন ক্রু একটি ফ্লাইটের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় এবং সেখানে 2 জন কেবিন ক্রুর বিরুদ্ধে এক ধরনের অভিযোগ পাওয়া গেছে যে আওয়ামী সংশ্লিষ্টতা। বিভিন্ন সময় তাদের সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ওই 2 কেবিন ক্রুর কিন্তু ছবি পাওয়া গেছে, যার কারণে পরবর্তীতে তাদেরকে তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইট রয়েছে সেটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে তারেক রহমানের প্রতিটি পদক্ষেপে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং তারই এটি একটি অংশ। তারেক রহমান দেশে ফিরবেন এবং তিনি নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করবেন, তিনি ভোটার হওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা এখন পর্যন্ত? আপনি জানেন যে ইতোমধ্যে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন তারেক রহমান। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু তারেক রহমান লন্ডনে তিনি থাকছেন এবং সেখানে তার ভিসার যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু নানা ধরনের জটিলতার কথা শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত যেটি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে তারা চাইলে যে কোনো মুহূর্তে তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়া অংশ নিতে পারবেন এবং ভোটার হতে পারবেন। এবং আজ দুপুরের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন এবং দেখা করার পরে তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন যে আগামী 27শে ডিসেম্বর শনিবার, এই শনিবার হচ্ছে তারেক রহমান যে তার ভোটার হওয়ার যে প্রক্রিয়া রয়েছে, তিনি ভোটার কার্ড, ন্যাশনাল আইডি কার্ড সংগ্রহের যে বিষয়টি সেটি তিনি করবেন। সব মিলিয়ে আগামী শনিবার নাগাদ তারেক রহমান ভোটার হবেন এবং তার সম্ভবত সেদিন থেকেই তার নির্বাচনী যে অংশগ্রহণের যে প্রক্রিয়া সেটি শুরু হবে। নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে তিনি কি নমিনেশন নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা এখন পর্যন্ত? আপনাকে জানিয়ে রাখি যে তারেক রহমান বগুড়া সদর অর্থাৎ বগুড়া 6 থেকে নির্বাচন করবেন, এটি পূর্ব ঘোষিত ছিল এবং ইতোমধ্যেই তারেক রহমানের পক্ষে তার নেতাকর্মীরা কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং আমরা আশা করছি যে তারেক রহমান ভোটার হওয়ার পরে তিনি সরাসরি তার নির্বাচনী এলাকায় যাবেন। তিনি যেমন ওই এলাকার থেকে নির্বাচন করবেন, তেমনি কিন্তু তার নেতৃত্বেই আসলে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর বা নতুনভাবে একটা নতুন শুরু, স্বৈরাচার পতনের পর যে নতুন বাংলাদেশের কথা বলি, সেই নতুন বাংলাদেশের শুরুটা কিন্তু আসলে তারেক রহমানের হাত ধরেই হবে। যার কারণে তার অনেক সামনে অনেক দায়িত্ব এবং এটি নিয়ে কিন্তু নানা ধরনের
কথা হচ্ছে এবং সবাই কিন্তু তারেক রহমানের এই পজিটিভ মুভমেন্টগুলোকে সাপোর্ট করছে। স্বাগত জানাচ্ছে সবাই। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আসলে সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ। সেই ক্ষেত্রে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাংলাদেশের যারা বিশিষ্ট জনরা রয়েছেন তারা কি কোনো ধরনের মন্তব্য করেছেন কিংবা তারা কি বলছেন তার দেশে ফেরা বিষয়ে? মৌসুমী, আপনি জানেন যে সম্প্রতি জুলাইয়ের একেবারে সম্মুখ সারির যোদ্ধা, একেবারে যদি আমি বলি যে আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ ওসমান হাদি, তিনি প্রাণ হারিয়েছেন এবং তাকে নির্বাচনী প্রচারণার শেষে তাকে কিন্তু গুলি করা হয় এবং তিনি শেষ পর্যন্ত সিঙ্গাপুরে প্রাণ হারান। তো সেই দিন, ঘটনার দিন কিন্তু এক ধরনের কিছু বিশৃঙ্খল লোক কিন্তু দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা চালায়, ভাঙচুর করে, লুটপাট করে। এরপরই কিন্তু আসলে এক ধরনের, শুধু তাই নয়, প্রথম আলো ডেইলি স্টার শুধু নয়, সায়ানট, উদীচিতেও কিন্তু এই যে সাংস্কৃতিক চর্চা কেন্দ্রগুলো, সংস্কৃতি চর্চা কেন্দ্রগুলো, সেগুলোতেও কিন্তু আক্রমণের শিকার হয়। এরপর কিন্তু আমরা দেখেছি যে বিএনপির তার পক্ষ থেকে, বিএনপির মিডিয়া সেল থেকে কিন্তু সম্পাদক পরিষদের সাথে বৈঠক করেছে গতকাল একটি রাজধানীর একটি হোটেলে। সেখানে প্রত্যেকটি সম্পাদকই কিন্তু বলেছেন, সম্পাদকরা বলেছেন যে তারা তারেক রহমান যে আগামীতে যে বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্নের কথা, সম্ভাবনার কথা কিন্তু তারা বলেছেন। তারা এও বলেছেন কেউ কেউ যে সামনে যদি সবকিছু ঠিক থাকে, যদি ভোটটা সঠিক সময় হয়, তাহলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে, এমন কথাও কিন্তু বলছেন। এবং আমি যদি বলি যে তারেক রহমানের একটি ভিডিও কিন্তু ব্যাপক, বিশেষ করে যারা গান গায় তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সেটি হচ্ছে যে তারেক রহমান তার এক ভিডিওতে বলেছেন যে তিনি নিজে গিটার বাজাতে পছন্দ করতেন, নানা কারণে তিনি গিটার বাজাতে পারেননি, যার কারণে তিনি বলেছেন যে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব যেখানে কেউ যদি চায় তাহলে সে পড়াশোনা করবে, শিখবে, আবার যদি কেউ চায় যে না আমি গান শিখবো, আমি খেলাধুলা শিখবো, এই যে একটা মুক্ত সংস্কৃতির চর্চা, এই বার্তাটা দিয়েছেন কিন্তু তারেক রহমান। এভাবে নানা কথা কিন্তু তারেক রহমান আসার আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি যে ধরনের বক্তব্যগুলো রেখেছেন, বিভিন্ন সভা সেমিনারে, কর্মশালাগুলোতে যে ধরনের বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যগুলো কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে। তো সবকিছু মিলিয়ে দেশের সুধীজন যারা রয়েছেন, যারা উদার গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করেন, তারা কিন্তু বলছেন যে আসলে এই মুহূর্তে তারেক রহমানের হাতে বা বিএনপির নেতৃত্বেই যে আগামী সরকার গঠনের সম্ভাবনার কথা তারা বলছেন, এবং বলছেন যে বিএনপি ব্যাপক জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে নির্বাচন হলে। অর্থাৎ সবকিছু মিলিয়ে যেটি মনে হচ্ছে যে মঞ্চ প্রস্তুত, নেতা আসছেন এবং এরপরেই একটি নির্বাচন হলে হয়তো বিএনপির নেতৃত্বেই সরকার গঠন করতে যাচ্ছেন এবং তারেক রহমান মানুষকে আশ্বস্ত করতে পারছেন যে বিএনপির বিপক্ষেও যে অতীতে যে ধরনের অভিযোগ ছিল সেগুলো তিনি শুধরে নিয়ে একটি সবাইকে নিয়ে যে বাংলাদেশ গঠনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তিনি অগ্রনায়ক হবেন, এমন ধরনের বার্তা কিন্তু তারেক রহমান অনবরতই দিচ্ছেন। এবং দেশের সুশীল সমাজ যদি আমি বলি, তারাও তারেক রহমানের এই কথাবার্তাগুলোকে গ্রহণ করছেন এবং এগুলোকে স্বাগত জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন। তিনি কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে নানা রকম পরিকল্পনা তিনি দিচ্ছেন, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য তার অনেক বার্তা রয়েছে। জাকারিয়া, 25শে ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা দেখছি এখানে একেবারে ব্যাপক প্রস্তুতি চলছে। সেদিন কি মনে হয় আপনার যে কত মানুষের জমায়েত হতে পারে এখানে? দেখুন, এটি আসলে বলা একেবারেই, যদি আমি বলি যে এটাই সংখ্যাটা বলা খুব কঠিন। তবে আজকে কিন্তু এখানে বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্যরা এসেছেন, মির্জা আব্বাস থেকে শুরু করে অন্যরা এসেছিলেন, তারা যেটি বলেছেন তারা 1 লাখ মানুষও করতে চান না। তবে গতকালকে আমি যেমন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানের সাথে যখন কথা বলতেছিলাম, তিনি বলছিলেন যে তারেক রহমান তাদের কাছে একটি আবেগের নাম। তিনি বলেছেন আমরা যদি কাউকে নাও বলি তাহলেও কিন্তু এই পুরো 300 ফিট থেকে শুরু করে, উনি তো বলছেন যে পুরো ঢাকা শহরে একটা মানে মানুষ জটের সৃষ্টি হবে। অর্থাৎ তারেক রহমান মানুষের, বিশেষ করে যারা বিএনপি করে, ছাত্রদল করে, যুবদল করে, তাদের কাছে একটি আবেগের নাম। তো তারেক রহমান যেহেতু 17 বছর পরে ফিরছেন, তিনি বলছিলেন যে এতদিন ধরে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন 17 বছর ধরে যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সেই সত্যিই যখন ওই মহেন্দ্রক্ষণটা আসছে, তখন আসলে এখানে কত মানুষ উপস্থিত হবে এটি নির্দিষ্ট করে বলা কঠিন। তবে আমার যেটি মনে হয় যে এখানে কমপক্ষে 10 থেকে 20 লাখ লোকের সমাগম হতে পারে, এমনটি আশা করা যাচ্ছে। বাকিটা হয়তো সময় গেলে বোঝা যাবে, সেই সংখ্যাটা বাড়তেও পারে।
একদমই তাই। জাকারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য। আবার নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হবো পরে অন্য কোনো সময় নতুন কোনো তথ্য নিয়ে। আপনাকে সে পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত বাংলা নিউজের লাইভে যুক্ত ছিলেন। আমরা 300 ফিটে রয়েছি এবং এখানে এসে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা একেবারে অভাবনীয়। এখন পর্যন্ত কিন্তু 25 তারিখ আসতে এখনও দেরি, কিন্তু এখনই এই জায়গাটিতে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এবং এখানে এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়েছে, বলা যায় সাজ সাজ রব পড়ে গেছে। এবং এই 25 তারিখে যে একটা আবেগঘন দিন এবং সেটিকে ইতিহাসে স্মরণীয় এবং বরণীয় করে রাখতে কিন্তু এত ব্যাপক কর্মযজ্ঞ এবং ব্যাপক প্রস্তুতি চলছে। এবং এই প্রস্তুতির সর্বশেষ আপডেট জানতে সবসময় চোখ রাখুন বাংলা নিউজের পর্দায়। আমরা রয়েছি আপনাদের সঙ্গে। সবার জন্য শুভকামনা।